বস্ত্র করে সাজঘর হইতে মঞ্চ পর্যন্ত কেউ অকারণে চলাফেরা করবেন না। মঞ্চে কখনো বা আলো নিভে, কখনো বা আলো জ্বলবে, দয়া করে কেউ টর্চের আলো বা ইলেকট্রনিক্সের ফোকাস ব্যবহার করবেন না। আমাদের যে সমস্ত মাইকের হর্ন গুলি ঘড়ির সঙ্গে বাঁধা আছে সেইগুলোকে নাড়াচাড়া করবেন না। এবং নাটকের চলনিকা না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসল পরিত্যাগ করবেন না। এতে করে আমাদের নাটক পরিবেশন করলে বা আপনাদের নাটক উপভোগ করতে অনেকটাই অসুবিধা হবে। গ্রামের সুনাম ঐতিহ্য বজায় রাখার সাথে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন এই আশা রেখে ঈশ্বর বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সম্মুখে অধিষ্ঠাত্রী দুর্গা মাতা, অধিষ্ঠান বাবা রামেশ্বর ও ত্রিকালজয়ী বাবা লোকনাথ, সেই সঙ্গে সমস্ত দেবদেবীকে শতকোটি প্রণাম জানিয়ে যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও শারদাবতার বান্ধব মাতা নিয়ে যাত্রা জগতের নাট্যগুরু ঈশ্বর গিরিশ ঘোষের আশীর্বাদকে চলা পর্বে বাধা করে শুরু করতে চলেছে আমাদের আজকের যাত্রাপালা। আসছে বলি বলি ভগবান। নোট নাট্যকার কানন কুমার মাইতি, শোনায় বাসুদেব ব্যানার্জি, প্রবীণ মুখার্জি কান্তা, রূপসজ্জা আলো এবং ধ্বনি নীলমণি সাজকর সেবাই চণ্ডী, মঞ্চসজ্জা মহামায়া ডেকোরেটর, মঞ্চ পরিচালনায় মানবতা ও লক্ষ্মীকান্ত ব্যানার্জি, দৃশ্য পরিচালনায় শ্রীমন্ত ব্যানার্জি, শ্রীকান্ত ব্যানার্জি, ধনঞ্জয় মুখার্জি ও সুব্রত রায়। সহযোগিতা গরুড়ি গ্রামের সংস্কৃত মনস্ক সমস্ত যাত্রাপ্রিয় ব্যক্তিবর্গ। পরিবেশনায় নবতরুণ সঙ্গ। শুরু করছি এক রহস্য ঘন সামাজিক যাত্রাপালা। কিষান মজুরের হাত ধরে হিন্দুকিনীর ঘরে ঘরে শয়তানির চক্র করে খান খান। আসছে কলির ভগবান, আসছে কলির ভগবান, আসছে কলির ভগবান। ভগবান একবার এই গরিব চাষিটার উপর তুমি কৃপা বর্ষণ করো ঠাকুর। পরপর 5টি সন্তান জন্ম নেওয়ার পরই তুমি অকালে কেড়ে নিয়েছো। এবার একবার অন্তত তুমি মুখ তুলে তাকাও ঠাকুর। সেই ঠাকুর আপনার প্রতি মুখ তুলে তাকিয়েছে অবনী। ডাক্তারবাবু, তার মানে আপনার স্ত্রী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। পুত্র সন্তান? ডাক্তারবাবু, আমার স্ত্রী পুত্র দুজনেই খুব ভালো আছে। আপনি 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 মানুষ নন ডাক্তারবাবু, আপনি সাক্ষাৎ দেবতা। আপনি আমাদের মতো অসহায় মানুষের মুক্তিদাতা। না অবনী না, ও কথা বলবেন না। আমি কে? জন্ম মৃত্যু বিবাহ সত্য ঈশ্বরের হাত। ডাক্তারবাবু, অনুমতি করেন তো আমি আমার স্ত্রী পুত্রকে। নিশ্চয় দেখছি, কিন্তু এখন কিছুক্ষণ বাদ নাসেরা তাদের কাজকর্মগুলো সেরে নিই। নিশ্চয়ই ডাক্তারবাবু, নিশ্চয়ই দেখেছেন আনন্দের উত্তেজনায় কেমন আমি আমার সাধারণ জ্ঞানটুকুই হারিয়ে এটাই তো স্বাভাবিক হবে না। সন্তান প্রসব করার পর আপনার স্ত্রী একটা ফুটফুটে অর্থাৎ জন্ম দিয়েছে। সন্তান গর্বে গর্বিত এই গরিব চাষির কিছুই দেবার নেই ডাক্তারবাবু। তবু আমি যেটুকু পারি সেই কর্তব্যের অবহেলা আমি করবো না। আমি আসছি ডাক্তারবাবু, আমি আপনাদের আজকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। না যাবেন না, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। এখানে অবশ্য আমি আপনাকে সারা হাসপাতাল। পেশেন্টের অবস্থা কি তাহলে? না ডাক্তারবাবু, পেশেন্ট ওকে, কিন্তু আরো একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ তোমার? শর্মা দেবী আরো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে ডাক্তারবাবু। তাহলে শর্মা দেবীর অবস্থা সাময়িক সেন্সলেস হয়ে থাকলেও আর কোনো ভয় নেই ডাক্তারবাবু। ঠিক। দ্বিতীয় সন্তান কি? প্রথম সন্তানের মধ্যে সুস্থ সবল, কিন্তু কি একটা আশ্চর্য ডাক্তারবাবু, দুটো বাচ্চারই বাঁ দিকের কপালে একটা করে তিল, ঠিক যেন একই আকাশে দুটো চাঁদ। Don't try to mock at them. কে আপনারা? কলিলে ভগবান আছে, আমি যে এখানে আছে তার নিশান আপনি পাননি। কথা ভাবছিয়ে বলুন, কেন এসেছেন এখানে? কি চাই আপনার? আপনার নিকট একটা চান हमको जरूर चाहिए।
দুজনে মন দিয়েছি এই আমার ছেলে দেশের একজন গণ্যমান্য ব্যক্তি ওনার স্ত্রী নাট্যময় একজন ভালো এখানে সমান প্রতিপত্তি রিয়াকশন করার চিন্তা করে একটু মানুষ করা অসম্ভব এর বদলে वही चंद्र हमको जरूर चाहिए আমি একজন ডাক্তার হয়ে ডাক্তার হয়ে না বাবা হয়ে তার মানে কি বলতে চাও তোমরা? हमें कुछ बोलबे ना डॉक्टर बोलबे हमारा वही टेप रिकॉर्डर বাবা আমার ছেলে সূর্যের কণ্ঠস্বর, তার মানে আমার ছেলে। Not only son, doctor, I have captured your sons and wife. ছেলেটির পরিবর্তে দুটিকে আমাদের হাতে তুলে দেওয়ার ঠিক 1 ঘন্টা পরে আপনি আপনার স্ত্রী এবং পুত্রকে ফেরত পাবেন। কিন্তু কোনো কিছুর বিনিময়ে ওই ছেলে দুটিকে দেব না। ডাক্তার এলার ছলে কিংবা মোহের বসে আগুন নিয়ে ফেলতে ভালো লাগে ঠিকই, কিন্তু সেই আগুনে পড়ার চালা ও দাগ সারা জীবন থেকে যায়। পুরে পুরে শেষ হয়ে গেল, আমি আমার আদর্শ পাবো না। कितना रुपया डॉक्टर कितना बोलिए बोलिए डॉक्टर 50 लाख 1 करोड़ 2 करोड़ बोलिए ना बोलिए कितना रुपया आपका जरूरत है आप बोलिए মানুষকে জানোয়ারে পরিণত করে এত তাড়াতাড়ি আমায় জানোয়ারে পরিণত করতে পারবেন না। ডাক্তার ওই জানোয়ারকে মানুষ করা যতটা কঠিন ঠিক ততটাই সহজ একটা মানুষকে জানোয়ারে পরিণত করা। Yes, doctor. It is true. डॉक्टर एक कदम आगे बढ़ने का कोशिश मत करना वही रूपती साहब पोशाक खुल के नांगा करके जनता की কিছুতে না। খবরদার, খবরদার আমাদেরকে এগিয়ে ফেলে বলছি। এই বড়দের তো কথা তোমার ওই মনের পরিবর্তন হয় কিনা ডাক্তারবাবু, डॉक्टर पंजाब সেদিন আমি অনুরোধ করছি, ওকে আপনারা ছেড়ে দিন। আমার হাতে ছেড়ে দে জানোয়ার। डॉक्टर वही तो हमारा गुरु बेटा इसका बने रे बीबी आके একটা সেবক এই অমানসিক আচরণ করছে। কে কে আপনি? बेटा यही मेरा रो देखती नो डॉक्टर बोलिए बोलिए हमारा प्रस्तावे आप राजी आछो की ना রাজি না হয়ে লাভ কিসে? বিশ্বাস যেখানে অবিশ্বাসের গায়ে মাথা পুড়ে মরে, সত্য যেখানে কারাগারে বন্দী, পাপ আর অধর্মে অন্যায় অত্যাচারে সমাজের বুকে দগ্ধকে খায়, তাকে সত্য আর ন্যায়ের নামাবলি দিয়ে চাপানি আর নিষ্ফল চেষ্টা করে লাভ কিসে? যাও বোন, তুই বাচ্চা দুটোকে নিয়ে এসো। আমি আমি যাচ্ছি ডাক্তারবাবু। আমি ডাক্তার আমার নাম দেখা করানোর ওষুধ আমাদের জানা আছে তাই তো কলিযুগের শেষ সিঁড়ির নিচে চাপা পড়ে সত্য নেয় আর ধর্মাত্মাও চিৎকার করে বলছে, ওরে ওরে বিভীষিকার খবর কলি, তোর রথের চাঁদা তুই নামা। Doctor, don't try to insult me. I can't tolerate. এই নিন ডাক্তারবাবু।
সোনা মানি। আমজাদ, doctor, doctor, give me child, doctor, give me child. सुनिए डॉक्टर, अभी तक जो हुआ सब कुछ सिनेमा के साथ नहीं। तब यदि तुम बेईमानी का कोशिश करो तो हमारा रोज वरना आपकी पर पड़े दाऊ दाऊ पर ज्वलबे और आपकी तमाम ख्वाब जलाए बुराए छाड़ छाड़ करे। অকারণে কাঁদছো কেন ডাক্তার? ডাকছে ডাকছে সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। পড়ে শোনা মানি তোমায়, তুই কুৎসিত কদর্যরূপে জন্মেছিস বলে এই মহান ভারতবর্ষের বুকে মা বাবার কোলে তোর ঠাঁই হলো না রে বাবা। ডাক্তারবাবু, খোকা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার খোকা, আমার পিছনে বসে নেই, আমার খোকা কোথায়? আপনার খোকা আমার কাছেই আছে বৌদি। ও, তাই বলুন। দিন দিন আমার খোকাকে আমার করে দিন ডাক্তার। সিস্টার, বাচ্চাটাকে বৌদির হাতে দিন। কি কি করে ডাক্তার? আপনার মনে কাঁপছে না? আপনার দু চোখে জল কেন? তবে কি আমার খোকা? না না বৌদি, আপনার খোকা ভালোই আছে। এই নিন আপনার খোকা। এই তো আমার খোকা হাসছে। তাহলে আপনার চোখে জল কেন ডাক্তারবাবু? তবে কি ও কিছু নয় বৌদি, আপনি আপনার খোকাকে ঘুম পাড়ান, আমি আসছি কেমন? আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ আমার খোকার কোনো অসুবিধা নেই তো? আপনার খোকার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আমি নিশ্চিন্তে থাকতে পারি। খোকা, আমার খোকা, আমার ভাঙা ঘর আলো করার চাঁদ আমার, তুই আমার আমার খোকা কাঁদছে কেন? ও খিদে পেয়েছে বুঝি? আচ্ছা তুই কাজ কর, আমার মাংস আর আমি তোকে গাল পেরে ঘুম পাড়িয়ে দিই। হাজার তারা চোখের তারা স্বপ্ন দিয়ে বানায় হাজার তারা আমি আপনাদের সকলকে মিষ্টিমুখ করাবো। এ কি সরোবর, তুমি এখানে? ও খোকাকে কোলে নিয়ে বসে আছো বুঝি? তা বেশ বেশ বেশ।
হ্যাঁ গো ডাক্তার, এবার আমি আমার ছেলেকে দেখতে পারি তো? এবার শুধু দেখা নয় অমনিদা, আপনি আপনার স্ত্রী পুত্রকে নিয়ে বাড়ি যেতে পারেন। আমি এখন আসছি। সে তো নিয়ে যাবোই ডাক্তার বাবু। তার আগে আমি আমার সাগর ছেঁচা মানিককে দেখি। কি গো, তুমি ছেলেকে কোলে নিয়ে তুমি একাই দেখবে, আমাকে দেখতে দেবে না? আমার খোকা অনেকক্ষণ পরে আমার কোলে একটু ঘুমিয়ে পড়েছে, তাও তোমার সহ্য হলো না? বেশ তো, নাও এই দেখো আমাদের সন্তান। কই দেখি মুখটা দেখাও তাড়াতাড়ি। দেখি এই কি, আমি কি দেখছি? আমি কাকে দেখছি? কেন, আমাদের সন্তান, তোমার আমার সোনালী ফসল। কিন্তু তোমার আমার সন্তান সে তো পুষ্টির হবে কেন? ও তাই বুঝি তোমার মিষ্টির প্যাকেটটা হাত থেকে পড়ে গেল? ঠিক, বাবা হয়ে তুমি ছেলের রূপের বিচার করছো? না, ঠিক তা নয় শর্মা। তবে আমি থাক, তোমাকে আর মিথ্যে অজুহাত দেখাতে হবে না। সন্তান কালো বলে যে ছেলের মুখ থেকে বাবা মুখ ফিরিয়ে নেয়, না শর্মা না, তুমি আমাকে ভুল বুঝছো। সাময়িক উত্তেজনায় মিষ্টির প্যাকেটটা আমার হাত থেকে পড়ে গেছে ঠিকই। তাই বলে আমাদের সন্তানের কালো রূপ দেখে আমি কি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে পারি? তবে তুমি শোনো, মা কালী কালো হওয়ার সত্ত্বেও যদি তাকে আমরা দেবী জ্ঞানে পুজো করতে পারি, ভগবান শ্রী রামচন্দ্রের কালো রূপ যদি জগৎকে আলো দেখাতে পারে, তাহলে আমাদের সন্তানের এই কালো রূপ তোমার আমার অন্ধকারময় জীবনকে আলোয় ভরে দিতে পারবে শর্মা, আলোয় ভরে দিতে পারবে। তবে মন থেকে সমস্ত গ্লানি দূর করে দিয়ে তোমার আমার মিলিত প্রচেষ্টায় আমরা এক হয়ে আমাদের জীবনের আলো দিশারি, এই কালো রূপ আমাদের দেখাবে পথে আলো, আর এই কালো ছেলেই হবে আমাদের জীবন নদীর কান্ডারি ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি কলির ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কলি ভগবান ঈশান মজুরের হাত ধরে দিন দুঃখীর ঘরে ঘরে, ঈশান মজুরের হাত ধরে দিন দুঃখীর ঘরে ঘরে, শয়তানি চক্র করে খান আসছে কলি ভগবান, শয়তানি চক্র করে খান আসছে কলি ভগবান, আসছে কলি ভগবান, আসছে কলি ভগবান, আসছে কলি ভগবান। ঘটনা কলির ভগবান, আরে ধান্দারি তোর গানের নিকুচি করেছে। আরে আধুনিক সমাজে যুবক যুবতী মুখে কামনার উপর পাতাল ঢেউ তুলতে গান চাই एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी, एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी, होश में आने लगा
ও বাবা, কি ব্যাপার? বলা নেই কোয়া নেই, একেবারে বিচিত্র সাজে। কোথা থেকে কি নেংটি তো ধরে নিয়ে এসে উদয় হলে? এই না, তোর মুখের ভাষাটা তুই সংযত কর, কারণ সোনালি আমার বিবাহিতা স্ত্রী। সেটা তোমাদের পোশাকের ঘটা দেখেই বোঝা যাচ্ছে। কাটাইছে এই খেলনা পুতুলটা তুমি কোন বাজার থেকে কিনে আনলে দাদা? সে তো না জানলেও চলবে, শুধু মনে রাখিস আমি তোর উপহাসের পাত্র নই। জানি দাদা জানি, কিন্তু তুমি নিজেই নিজেকে উপহাসের পাত্র করে তুলেছো। না, আমি কোনো ভুল করিনি। আমি আমার আদর্শ, বিবেক, মানুষত্ব দিয়ে আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। সেটা কিন্তু দেবদত্ত প্যালেসের পক্ষে ভালো হয়নি, আর কোনোদিন হতেও পারে না। রক্ষা করছি। কেন ভালো হবে না তুমি আমায় বলো তো? আমি গরিবের মেয়ে বলে? এই ইউ, খবরদার! তোমাকে আমি বারণ করে দিচ্ছি, তুমি কখনো আমাকে ঠাকুরজি বলে ডাকবে না। ঠিক আছে, কি বলে ডাকলে তুমি খুশি হবে? তুমি আমাকে তাই বলো, আমি তোমাকে সেই বলে ডাকবো। আমি সবচেয়ে বেশি খুশি হব তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা না করলে। কি বলছো ভাই? কি আমার অপরাধ তুমি আমাকে বলো তো, যে আমি আমার একমাত্র ননদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না? শোনো, অপরাধ তোমার একটাই, তুমি একটা অশিক্ষিত, একটা আনকালচার ঠাকুরজি, একটা ভ্রূণ। অপরাধী জানিল না কি বা অপরাধ, বিচার হইল শেষ। মানে তোর বিচার ওই অশিক্ষিতা মেয়েটা কিন্তু বিয়ে পাক, আর কালচারে তোর ব্যক্তিগত কালচারের সঙ্গে না মিললেও এই দেবদত্ত প্যালেসের কালচারের সঙ্গে যে মিলবে এই বিশ্বাসী আমি ওকে বিয়ে করেছি। ও রিয়েলি? ওকে, এই বলছি তুমি নাচ গান জানো? আমি একটু আধটু জানি। তুমি যদি আমাকে শিখিয়ে পড়িয়ে নাও না, তাহলে একটা কাজ করো, একটা গান শুনিয়ে দাও তো। ঠিক আছে, আমি শোনাচ্ছি।
করছি, এটা কি গান? এটাকে বলে ঘাট কীর্তন। বর্তমানে এই সমস্ত গান শোনা যায় নীলতলা আর তেওড়াতলার শ্মশান ঘাটে। এলিনা, তুই কি বলছিস? তুই এত সুন্দর একটা ভক্তিমূলক গান শুনে তোমার মতো কিছু ব্যাকডেটেড মানুষ রসের সাগরে বাঁচতে পারে, কিন্তু বর্তমান যুব সমাজের আধুনিক ছেলেমেয়েরা এই সমস্ত গান শুনলে না শিল্পীর গায়ে কি করবে জানো? থুতু চিকিয়ে দেবে। তারপরে বলো ঠাকুরজি, তারা কি গান শুনতে চান? দেখতে চাও? জাস্ট এখানে এসো, দেখো তারা কিরকম নাচ গান পছন্দ করে। দেখো। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत मेरी जा कभी बाहों को दीजिए, आज की रात मजा তোমাকে করতে হবে আমার মতো আধুনিকার সাজ। আর তার জন্য সবার আগে তোমাকে ত্যাগ করতে হবে সেকেলে বস্তা পোশাক পোশাক একালের সভ্য শিক্ষিত সমাজের অভিজাত পরিবারের বধূ নির্যাতনের নয়া রূপ দেখে সেকালের অশিক্ষিত গেইয়া সমাজ ব্যবস্থা ঢুকরে ঢুকরে কাঁদছে। আর এই নির্যাতনের কথা রেডিওর খবরে বলবে না, সংবাদপত্রের পাতায় ঠাঁই পাবে না। শুধু সেই অসহায় নির্যাতিত মাতৃমূর্তি এই উলঙ্গ সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে বুক ভরা ব্যথা নিয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলবে, ওঠা করছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিছুতেই পারবো না। কেন পারবে না বৌদি, যেখানে তুমি তোমার স্বামীর সমর্থন পাচ্ছ? রাজা, তুই কি বলছিস? তুই আমি এই কাজে নিশ্চয় সমর্থন করছো, নইলে দাদা হয়ে চোখের সামনে বোনের এই নির্লজ্জ ব্যবহার তুমি সহ্য করতে পারছো না। নির্লজ্জ? তাহলে তুই শুনে রাখ ছোটদা, এতদিন আমি যা বলেছি তাই এই বাড়িতে হয়েছে, এবং আজও আমি যা বলবো সেটাই এই বাড়িতে হবে। এর অন্যথা কোনোদিন হয়নি, হবে না, আমি হতে দেব না। শুধু একটা কথা মনে রেখো দাদা, স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব তার স্বামী। তাই ভবিষ্যতে চোখের সামনে কোনোদিনও বৌদির অসম্মান দেখো তুমি যেন চুপ করে থেকো না দাদা, চুপ করে থেকো না। আমি যে এক বোকা স্বামী, সংসারে আমি অন্তরে দেবতা হয়ে করে সংসারটাকে তুলতে চেয়েছিলাম ঠাকুর। যত ভালো রূপে দেখছো তত ভালো ছেলে আমি রই। হয়তো কদিন পরই আমার সেই রূপ তুমি দেখতে পাবে। যাকে এখন তোমরা ভেতরে চলো। আরে কাকে ভেতরে নিয়ে যাচ্ছ রাজা? ও তোমরা? হ্যাঁ বাবা, আমি আপনার অপরাধী সন্তান, আপনাকে না জানি বিয়ে করেছো এই তো? আরে ওকে আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু বাবা আপনার তো একটা মতামত। আরে রাজা, এতে মতামতের কি আছে? বিয়ে করে সংসার করবে ওরা নিজে।
সুতরাং ওদের দুজনের মতামতি হচ্ছে যথেষ্ট। ওরা সুখী হলে আমিও সুখী রে। আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা বাবা। আমি তোমাকে ওই লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচিয়ে দেবত্বের কাজ করেছে আমার এই উপযুক্ত ছেলে রাজি। আর আমি তোমার মতো লক্ষ্মী প্রতিমা বৌমা পেয়েছি, এতেই আমি সন্তুষ্ট। বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই দেবদত্ত ঘোষাল সবই জানে রাজি। যাক, এই শোনো বৌমা, তোমার তোমার তো শাশুড়ি নেই যে তোমাকে বরণ করে ঘরে তুলবে, তাই এই আজকের এই শুভ দিনে রাজা রাজা যাও যাও, তুমি ওদের দুজনাকে না ঘরে পৌঁছে দিয়েছো। যাচ্ছি বাবা। এসো দাদা, এসো বৌদি। কবি বলেছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইও পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে ওই ওই বস্তির গোবরে ফোটা পদ্ম উল্টাই হয়তো একদিন এই দেবদত্ত প্যালেসের হয়ে উঠবে লক্ষ্মী প্রতিমা। লক্ষ্মী পুজো শেষ করে এই লক্ষ্মী ছাড়াদের দিকে তাকান স্যার। কে তুমি? নাম বলবো না, পরিচয় দুটোই একসঙ্গে বলো। একবিংশ শতাব্দীর বিস্ময়কর প্রজাতি হবে, নাম মুকুট সম্রাট। আর পদবী এই বাবার নাম জানি না। তাহলে তো তোমার মা তোমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পরের ঘটনা না জানি কোন খাতায় লেখা। তাহলে তো তুমি একজন জন্ম পরিচয়হীন বেজন্মা, যা আপনাদের মতো মহান মানুষের অবশিষ্টে। এটা তোমাদের ভুল ধারণা বাবা, মানুষ চিন্তা আপনি ভুল করছেন। না স্যার, না স্যার, ভুল আমি করিনি আর করছিও না। তোর কে বলতে পারে যে আপনার এই চকচকে পোশাকের আড়ালে কোন তক্তকে বিষাক্ত ঘা লুকিয়ে থাকে না? রেগে যাচ্ছ কেন, রেগে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, বলো তো এই দেবদত্ত প্যালেসে আগমনের তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দিব মহৎ, কারণ আমি তো জন্ম ভিখারি, তাই চাইতে এসেছি ভিক্ষা। ভিক্ষা? কি বলছো তুমি? সাইকেলে চড়ে কেউ ভিক্ষা চাইতে আসে নাকি? কেউ না এলো, একজন তো এসেছে স্যার, এই কম্পিউটার যুগের গ্র্যাজুয়েট ভিখারি আমি। তাই আজ এসছি সাইকেলে চড়ে, এর পরের দিন আসবো চড়ে। কেমন? এটাই তো বর্তমান যুগের শিল্পায়নের অগ্রগতির লক্ষ্য। লক্ষণ রেখা টানার সাধ্য আমার নাই বাবা, অনেক বকেছ, এবার তুমি এসো। নিশ্চয়ই আসবো স্যার, তার আগে আমার পাওনাটা। পাওনা? কিসের পাওনা? অবাক করলেন স্যার। ভিক্ষা, ভিক্ষা, কারণ আমার ভিক্ষার সর্বনিম্ন রেট 500 টাকা। 500 টাকা? আমি তোমাকে একটা পয়সা ভিক্ষা দেব। কারণটা ব্যাখ্যা করবেন স্যার? কারণ তোমাদের মতো রাজবেশধারী ভিখারীদের আমি ভিক্ষা দেই না। তাহলে ভিখারি বলতে আপনি তাদেরই বোঝেন যারা কানা, বুড়া, অন্ধ, বোবা। তাহলে বেশ, এই দিন এই দিন এই দিন এগুলো দিয়ে কি হবে বাবা? এগুলো দিয়ে কি হবে? কেন স্যার, আপনি আমাকে আপনার মনের মতো ভিখারি তৈরি করে নেবেন? তবুও কিন্তু আমার ভিক্ষার রেট 500 টাকা। ভিক্ষা আপনাকে নিশ্চয়ই দেব, তবে তার আগে আমি তোমাকে প্রকৃত ভিখারি রূপেই দেখতে চাই। বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। ব্ল্যাকমেল করার উপযুক্ত থাকতেই আমাকে নিজের হাতে দিতে দেন। বস্ত্রধারী ভিখারি সম্রাট। How do you remember, young man? এই মুকুট সম্রাট হয়ে গেছে।
তুমি চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। এই নাও 500 টাকা, এই নাও। আচ্ছা বাবা, তুমি একটা কথা বলবে, তোমার ওই 500 টাকাটা কি কাজে লাগে? খুঁজলে দেখতে পাবেন স্যার, আপনার লাখ লাখ টাকা দামের ভোটটা কোনো বিনা বক্তব্যে কোনো কুচক্রী নেতার হাতে দিয়ে আপনার নিজে কত দেশটা যতটা সর্বনাশ করছেন, এই 500 টাকা নাই ঠিক তত বড় আসি স্যার, নমস্কার। এই অস্ত্রগুলো নিয়ে যাও। বলা তো যায় না রাস্তাঘাটে কখন কোনটা কি কাজে লাগে। মিস্টার রাজা, তোমার সঙ্গে আজ আমার প্রথম পরিচয়। আমার জানা নেই যে এই অস্ত্রগুলো আমার কোন কাজে লাগে। ঠিক আছে, যথা সময়ের প্রমাণ আমি দিয়ে দেবো। আজ আবার অন্য ঘরে ভিক্ষা করতে চললাম। আসি স্যার, নমস্কার। 500 টাকা এইভাবে নষ্ট করলেন বাবা। বাবা রাজা, স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর সেই জীবের সেবাতেই ওই 500 টাকাটা কাজে লাগবে রে রাজা। কিন্তু বাবা, যে 500 টাকা আপনি ওই গুন্ডাটার হাতে তুলে দিলেন, ওই টাকাটা আরে মানুষের কল্যাণের কাজেই লাগবে রে। কারণ এই বেজম্মা ভিখারি একজন বিখ্যাত সমাজ সেবক। বাবা কি বলছেন আপনি? হ্যাঁ রে, আমি আমার পিতৃদত্ত বিশাল সম্পদ এই দুস্থ মানুষকে দান করে হয়ে উঠেছি বিখ্যাত সমাজ সেবক। আর ওই সম্রাট গুন্ডামি করে, কখনো বা মোট বয়ে, আবার রাস্তায় ভিক্ষা করে সে ওই বস্তিবাসীর কাছে হয়ে উঠেছে কলির ভগবান। কলির ভগবান? হ্যাঁ রাজা, ওই সম্রাট যখন বস্তির মধ্য দিয়ে এক পা করে হেঁটে যায়, তখন ওই বস্তিবাসীরা সকলে সমস্তারে এক বাক্যে গেয়ে ওঠে, ঈশান মজুরের হাত ধরে দিন দুঃখিনীর ঘরে ঘরে, ঈশান মজুরের হাত ধরে দিন দুঃখিনীর ঘরে ঘরে, শয়তানি চক্র করে খান খান বলির ভগবান আসছে আসছে, বলির ভগবান আসছে। আচ্ছা বাবা, সমাজ সংসারে এত দেবতুল্য মানুষ থাকতে আপনি আমাকে তুলে দিলেন আপনার ওই বন্ধুরূপে এক কসাইয়ের হাতে। কিন্তু কেন বাবা, কেন? আমি নিরুপায় রে রাজা, নিতান্তই নিরুপায়। না হলে আমিও চাই না যে বাবা ওকে নিজের ছেলেকে একটা মানুষ রূপী শয়তানের হাতে তুলে দিতে রে রাজা। একটা মানুষ রূপী শয়তানের হাতে তুলে দিতে, তাই না মিস্টার গোসাই? কি আপনি? আমি তোমার বাবার বন্ধু, ওই মিস্টার টিডি সাহেবের হোটেল ম্যানেজার রক্তিম ব্যানার্জি। রক্তিম, তোমার সাহেব আপনার কাছে জানতে চেয়েছেন যে এই নিরন্ন গরিব মানুষকে দয়া দাক্ষিণ্য দিয়ে কেড়ে তাদের কাছে কোলের ভগবান শাস্তি গিয়ে তাকে দেওয়া প্রতিশ্রুতির কথা আপনি ভুলে গেছেন কি না? না, আমি ভুলিনি রক্তিম। আমি ভুলে গেছেন কি না যে ওই টিডি সাহেব একদিন আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর তার বিনিময়ে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি আমার ছোট ছেলে রাজাকে তার হাতে তুলে দেব। তাহলে কখন তুমি হোটেল উর্বশীতে হাজিরা দিচ্ছ? আগামীকাল তোমার ওই মালিক দিদি সাহেবের সামনে আমি হাজির হব। রাজা, মিস্টার রাজা,
আমি 10 বছর এখানে চাকরি করছি, এখনো আমি জানি না যে ওই ডেডে সাহেব আসলে কে। আর তুমি প্রথম দিনই তার দর্শন পাবে, এমন সৌভাগ্য তোমার নাও হতে পারে। তাহলে তুমি শুধু হোটেল উর্বশীতে হাজির থাকবে আর তার নির্দেশ মাথায় হেড করে পালন করবে। এটা সকলের পক্ষে। এটাই ইওর ডিউটি। ওকে মিস্টার ব্যানার্জি, নাও ইউ গেট আউট। যাব, নিশ্চয়ই যাব। ওয়েল মিস্টার ঘোষাল, প্রতিশ্রুতি রক্ষায় যদি আপনার ছেলেকে পাঠাতে আপনার বুকে ব্যথা লাগে, তাহলে আপনি আপনার কন্যা সুন্দরী এরিনা দেবীকে আপনি পাঠাতে পারেন। কারণ আমার সাহেব রূপ এবং রূপার দইয়ের পূজারী। তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি কার সাথে কথা বলছো। না স্যার, না বলেনি। কারণ আমি জানি এই আপনাদের মতো এই সমাজের অর্থ সম্পদের বলিয়ান যারা, তারা এই ঘরের সম্মানকে ওই ঘরের মধ্যে হয়ে কার্য উদ্ধার করতে ভালোবাসে। যাক, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা চলে মিস্টার ঘোষাল and মিস্টার রাজা। Goodbye. না না রাজা, আমি তোকে যেতে দেবো না রে রাজা। প্রয়োজন হলে আমি মিথ্যাবাদী সাজবো রাজা। তবু তবু বাবা, আমি জানি অ্যাডজাস্টমেন্ট ইজ ইওর এডুকেশন, তাই আমি ওদের মতো শয়তানদের সঙ্গে অ্যাডজাস্ট করে ওদের মতোই শয়তানি করে বুঝিয়ে দেবো যে মানুষের অসত্য কিছু। তুমি ঠিকই বলেছো ছোট্টা, সত্যি মানুষ সবই পারে। স্যারের আত্মধারী আত্মত্যাগের কথা স্যারের এক নিমিষে ভুলে যায় কি করে? তার মানে এক সপ্তাহ আগে 1 লাখ টাকা খরচ করে স্যার একটা মেয়ের বিয়ে দিলেন। তার অষ্টমঙ্গল বেরোয়নি, স্যার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, ভোরপুরের অজুহাতে রিঙ্কুকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না, এত বড় অন্যায় আমার এলাকায় হবে তা তো আমি একদমই মুখ বুঝে সহ্য করবো না। আর সেই জন্যই তো আপনার কাছে এলুম স্যার। রিঙ্কু আর তার মায়ের কান্না আমি কিছুতেই সহ্য করতে পারছি না। চিন্তার কোনো কারণ নেই বিপত্তারণ। এই দেবদত্ত ঘোষালা তো সহজে তাদেরকে ছেড়ে দেবে না। সে তো আমি জানি স্যার, আর ওদের যে মায়ের কান্না আমি আর সহ্য করতে পারছি না স্যার। বেশ, তুমি যাও, আমি এখন আসছি। এই সামান্য টাকার জন্য আমার এলাকায় কেউ কান্নাকাটি করবে তা আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না, কিছুতেই না। স্যার যখন দায়িত্ব নিয়েছে তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা ছোটদা, স্যার তখন এখানে নেই, আমি একটা বিড়ি ধরাবো। কেন হঠাৎ বিড়ি কেন? মানে সেখানে কান্নাকাটি আর এখানে স্যার বিড়ি খাবার কোনো চান্স পাইনি স্যার। বেশ, তুমি বিড়ি ধরাতে পারো। থ্যাংক ইউ ছোটদা, থ্যাংক ইউ। তাহলে একটা গৌতম বিড়ি ধরাই। পাল পেশাল খুব কড়া, তাই গৌতম একটা খায়। জানো ছোটদা, আমি স্যারকে বলেছিলাম যে রিঙ্কুর সঙ্গে আমার বিয়ে দিন। স্যার কিছুতেই রাজি হলেন না। কেন? পাত্র হিসাবে তুমি তো ভালোই। বলে কি হবে স্যার, রিঙ্কু লেখাপড়া জানো মেয়ে আর আমি স্কুলের পিছনে পাস। তাই আমি বলি কি রিঙ্কুর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ, তবে তোমার মতো ছেলের সঙ্গে ওই রিঙ্কুর বিয়ে হলে আজ এই অবস্থা আমার হতো না স্যার। রিঙ্কু আমার ঘরে সুখী থাকতো। হ্যাঁ, তা অবশ্য থাকতো,
তবে কিছুদিন পরে তাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। কেন কেন কেন? না মানে ধরো তুমি দিনে 2 বান্ডিল করে বিড়ি খাও, অবশ্য খাই। আর সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা করে মদ খাও। মদ তো নাই স্যার, বিলিতি মদ খায়। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেয়ে দেখলে তার উপরে একেবারে হামলে গিয়ে পড়ে। না হয়তো করিছে, কিন্তু তাতে কি? কিন্তু ছেলে হিসাবে আমি তো আর খারাপ নয় ছোট্টা। তা অবশ্য ভালো। তা ভালো ছেলে, যাও ভালো কাজে তদারক করো, যাও যাও যাও। হ্যাঁ যাই, হ্যাঁ যাই। সারা ভরপুরের টাকাটা তো আমি ঝাপসে দিয়েছি, তারা মেয়ে নেবে কেন? যে কোনো প্রকারই আমি রিঙ্কুকে বিয়ে করবই করবো। কোথায় ভুলে গেছিলাম। হ্যাঁ, এখন আমি যাই। টাটা টাটা। এই সব আমার এই জীর্ণ শীর্ণ জীবন তরি তুমি খোঁতায় ভাসিয়ে নিয়ে যাবে। আমার জীবনে তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। মাগো আমার মা, আমি তোমারি, মাগো আমার মা, আমি তোমারি খোকা। তোমার শুধু মাগো, কোথায় গেলে পাবে কেউ? তোমার শুধু মাগো, কোথায় গেলে পাবে কেউ? তুমি আমার ভগবান। মাগো আমার মা, আমি তোমারি মাগো আমার মা, আমি তোমারি খোকা। মাইসি ঘুমাইয়াছো, কোথায় গেলে পাবে কেউ? মাইসি ঘুমাইয়াছো, কোথায় গেলে পাবে কেউ? তুমি আমার ভগবান। ওগো মা, ওগো মা, তুমি মা, তুমি মা। আকাশ, ওঠ বাবা, ওঠ, এবার তো স্কুলে যেতে হবে। আমি আর পড়তে যাবো না। ও কথা বলতে নেই, তুমি কত ভালো ছাত্র, স্কুলের মাস্টারমশাইরা তোমাকে কত ভালোবাসে। তাহলে তুমি স্কুলে যাবে না কেন? কেন যাবো না তা আমি তোমায় বোঝাতে পারবো না। তুমি শুধু জেনে রেখো, লেখাপড়া আমাদের মতন কালো কুৎসিত বিধাতার অভিশপ্তের জন্য নয়। ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। মানুষ হলো সমৃদ্ধির সন্তান। তুমি তো জানো মা, পথে আমাকে মানুষ দেখে ব্যঙ্গ বিদ্রুপ করে হাসে, আমি কাঁদলে তারা হা হা করে ব্যাঙের মতন হাসে। এভাবে মরার মতন বেঁচে থেকে লাভ কি মা? আমার জন্য তোমরাও তো কষ্ট পাচ্ছ। না বাবা না, ওই, এই তোমার ভুল ধারণা বাবা। মা বাবা কোনোদিন সন্তানের জন্য দুঃখ কষ্ট পায় না। এটা তোমার মুখের কথা মা। এ সংসারে কোনো বাবা মা আমার মতো সন্তানকেও স্বপ্নে চায় না, কারণ আমি যে এই সমাজের বুকে এক চলমান মাংস। আকাশ, কে? ও ডাক্তার কাকু, তোমাকে না বলেছি কোনোদিনও কথা তুমি মুখে উচ্চারণ করবে না। কিন্তু কাকু, না আকাশ না, তুমি ওঠো, তুমি জানো সঠিক পদার্থে ঘোষণা করো আমিও মানুষ, এই পৃথিবীর সকল মানুষের সঙ্গে আমারও সমান অধিকার আছে। না নেই থাকলে কি আমাকে আমার মা মায়ের বোঝা হয়ে থাকতে হতো? না আকাশ না, কারণ কোনো বোঝা তুমি নয়। তোমায় হতে হবে জীবন যুদ্ধের কুরুক্ষেত্রের অর্জুন, সহযোদ্ধা তোমার বাবা মা, আর আমি তোমার
বলো আমার মতো অপদার্থকে তুমি তার চেয়ে বলো না কাকু, তোমাদের ভগবানকে তিনি দেখতে কেমন, উনি কোথায় থাকেন তার কাছে জানতে চাইবো। এই সুন্দর পৃথিবীটাকে নোংরা করতে আমাদের মতো আবর্জনাগুলোকে পাঠায় কেন? তোর ওই মনের কথা বলতে ওই অদৃশ্য ভগবানকে জিজ্ঞেস করতে হবে কেন আকাশ? যা বলার তোর সামনে দাঁড়িয়ে থাকা এই জীবন্ত ভগবানকেই জিজ্ঞেস কর। অমরি না বাবা, হেরে আকাশ, শুধু তোর আর আমাদের জন্যই নয়, এই সোনার পরে সকলের মানুষের কাছে এই ডাক্তার বাবুই একমাত্র জীবন্ত ভগবান। কি বলছো তুমি অমরিদা? হ্যাঁ ডাক্তার, আমি ঠিকই বলছি। তুমি যখন ওই গ্রামের মেঠো পথ ধরে অসহায় বিপন্ন গ্রামবাসীকে বিপদের হাত থেকে বাঁচাতে ছুটে যাও, তখন সমস্ত গ্রামবাসীর অন্তরাত্মা চিৎকার করে বলে, আসে আসে হরি ভগবান আছে, হরি ভগবান আছে, হরি ভগবান আছে, হরি ভগবান আছে। বিশাল মধুর হাত ধরে দিন দুঃখীর ঘরে ঘরে, বিশাল মধুর হাত ধরে দিন দুঃখীর ঘরে ঘরে, জয় কালী চক্র করে ঘটনা আছে হরির ভগবান, আছে হরির ভগবান, আছে হরির ভগবান। না না না, এই ঘটনা তোমার মিথ্যা হলে দাও। যারা কোথায় কোথায় মানুষ খুন করে, নোংরা কাজে যাদের এক চেটিয়া অধিকার, তারাই তো এই সমাজের কলির ভগবান। আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা বৌদি? তুমি বিনা পয়সা সকলে চিকিৎসা করো, কিন্তু ওই হাসপাতালে তুমি যাও না কেন? যাদের করবো, কাদের জন্যে করবো, যাদের জন্যে করতাম তারা তো আজ। তার মানে তোমার স্ত্রী পুত্র তারা মানুষ, তুমি ভগবানের শিকার। আমাদের আকাশ জন্মানোর পরে তুমি তোমার চাকরিটা ছেড়েছো, তাহলে কি আমাদের আকাশ, আমার এক বুক জ্বালা যন্ত্রণার মহাফুলের ফসল, সেই ফসলকে আমি ফসিল হতে দেব না। আমি ওকে করে তুলবো যুব যন্ত্রণার জীবন্ত পথে, ওকে দিস গন্তব্য এই কলি ভগবানের সেজে থাকা, ওই কলি নামক নিধন যজ্ঞ, কলি নামক নিধন যজ্ঞ। বাবা, ডাক্তারবাবু এসব কি বলে গেল? তবে কি আমি কোনো অন্যায় করেছি? না বাবা না, তুমি কোনো অন্যায় অপরাধ করোনি বাবা। তোকে ছেড়ে দিয়ে স্বপ্ন ডাক্তার দিচ্ছেন, সেই স্বপ্নকে তোমাকে পূরণ করতে হবে। কিন্তু মা, আমি কি করে করব? কি করার ক্ষমতাটা যে আছে? আমি যে একটা অকাল কুষাণ্ড। না 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 না, তুই ওই ডাক্তার রূপী ভগবানের শব্দ। ডাক্তারবাবুর ছেলের অভাব তোকে মেটাতে হবে। ডাক্তারবাবুর এক বুক জ্বালা যন্ত্রণা। এই আকাশ কুসুম কল্পনা তোমার মনে এলো বাবা? তুমি তো জানো আমি কি, আমার করার কতটুকু ক্ষমতা। হ্যাঁ, আমি জানি, আর সব দিনই বলছি, তুই ওই ডাক্তারের চেষ্টাতেই তোর ওই কালো রূপ তো আমাদের জন্য নয় রে, এই সকলে কি দেখাবে নতুন দিনের আলো। বাবা, কি বলছো তুমি? তোর বাবার সঙ্গে আমি ওর থেকে সমস্ত গ্লানি দূর করে তোকেই যে পূরণ করতে হবে ডাক্তার কাকার সমস্ত স্বপ্ন। তোকেই হতে হবে এই কলির ভগবান। কলির ভগবান। চুপ কর আকাশ, তুই বল। তোর ওই পিতৃ ফাঁসি আমি আর বিদ্রুপ হবে কেন বাবা? সংসার রণাঙ্গনে চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এসে আমার কাছে ব্যাকুলতা ছাড়া আর কি বলতে পারো বাবা? তবু সেই শব্দকে আমাদের মুখে চেপে ধরে বাঁধতে হবে আকাশ।
অতই সাগরে ভাষা মানুষ যেমন খড়কুটো অবলম্বন করে বাঁচার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে তোকে। তবে তাই হোক বাবা, তবে তাই হোক। পিতা শর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, সর্বদেবতা। কদিন হলো ফিরে আজ কায়দা করেই ঢুকে পড়েছে। বাবা, আজ আমি ঝুমকা সুন্দরী নাচ দেখছি। দাদার নামটা একটু চান্স পেলে ঝুমকাকে আমার প্রেমের কথাগুলো একদম জামা কাপড় খুলে বলবো। আর আমার আর ঝুমকা সুন্দরী প্রেমে যে শালা চুলিকে দিতে আসবে, এক ঘুষতে তার না আমি সরি না, মানে শালা যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই কে তুমি? হঠাৎ এই হোটেলে ঢুকেছো কেন? আরে তার আগে বলুন তো, আপনি কে বোঝায়? আমি হলাম যে এই হোটেলে কেয়ারটেকার, তাই সব দিক নজর রাখাই আমার ডিউটি। কিন্তু তুমি কে বাঁচাধর? আমি হলাম গে মিস্টার প্রেমপত্র। দিতে এসেছো এই তো, কিন্তু কাকে দেবে? এখানে তো কোনো মেয়ে নেই। আপনি বুঝতে পারছেন না, আমি প্রেম করতে এসেছে এই তো, কিন্তু কার সঙ্গে প্রেম করবে ভাইয়া? ছেলে মেয়ে নাকি ওই হিজড়ের সঙ্গে? কথা শেষ করার আগে আপনি চুলকে দিচ্ছেন। আমি হলাম গে মিস্টার প্রেমপত্র সাহা। তা প্রেমচন্দ বাবু হঠাৎ এই নরকে কেন? কাউকে কি কথা দেওয়া আছে নাকি? আগে না না, আমি এখানে এসেছি আমার দাদাকে খুঁজতে। দাদা? কে তোমার দাদা? কি নামটা? সেটি মুসাই এই হোটেলে চাকরি করছেন, সবকিছু ব্যাপারে চুলকে দিচ্ছেন, আর আমার দাদাকে চেনেন না? আরে যান যান গ্রামে গিয়ে মাঠে গরু চড়ান গে। কিন্তু তার নামটা না বললে? এই তল্লাটে কলির ভগবান মুকুটিন সম্রাট। ও না, মানে আমি সম্রাট? আসুন আসুন, বসুন বসুন। আমার দাদার নাম শুনে বেলুনের মতন চুপ চাইলেন যে, আর আমার ব্যাপারে চুলকালেন নাকি? না মানে আমি তো আপনাকে চিনি না, তা একটু চুলকে দিয়েছে এই তো। যান, এবারের মতো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এবার যান, ঝুমকাকে একটু পাঠিয়ে দিন, আমি তা একটু নাচ দেখবো। সে কি? আপনি সম্রাট বাবু লোক হয়ে হোটেলে বসে নাচ দেখবেন? আবার আবার চুলকে দিচ্ছে। আরে মুসাই একটু নাচ দেখলে। প্রেমপত্র, আচ্ছা বলো দাদা, রতন কাকার খবর কি? অপারেশন হয়ে গেছে, সব টাকা মিটিয়ে দিয়েছি, রুগী এখন ভালো আছে, ছুটি হবে 10 দিন পর। উল্টির দিয়ে সব কথা মিটে গেছে, পরশু বিয়ে সবাই বলেছে তোমায় থাকতে হবে। ময়নার মায়ের ওষুধ আর বাড়লে? এই মাত্র দিয়ে এলাম দাদা। হ্যাঁ বলো দাদা। এই যে এখানে 5,000 টাকা আছে, সব সমস্যার সমাধান চাই কিন্তু। ওকে আমি এক্ষুনি যাচ্ছি দাদা। সব ভেস্তে দিলে ভাইয়া, তুমি চুলকে না দিতে যাক, যাক, আমার ঝুমকা সুন্দর নাচতে হয়, আমি পরেই দেখো। আমি তাহলে এখন আসছি দাদা, আসছি। ঠিক আছে, আবেদ যাও মদ নিয়ে এসো। কি বলছেন দাদা আপনি মদ? শুধু মদ নয়, তুমি ঝুমকাকে খবর দাও, আজ আমি তার নাচ দেখবো। দাদা আমি ভুল শুনছি না, সকলে নগমণি মুকুটির সম্রাট, আমি যে জন্ম পরিচয়হীন বেজন। না না না, আপনার ভুল ধারণা দাদা। নগমণি মুকুটির সম্রাট আমরা সকলে আপনার কাছে ছুটে আসে। স্বার্থের তাগিদে স্বার্থ ঘুরিয়ে গেলে সবাই মিলে বলাবলি করে আমি আপনার বেজন মুসলিমের মানুষের ওপর রাগ করে আপনি ভুলে যাচ্ছেন যে 99% মানুষের চোখে আপনি কি? জানি জানি, আমি সব জানি। পরের ভুল মাথায় নিয়ে মহাভারতের বর্ণ যেমন সামাজিক স্বীকৃতি পায়নি, কিন্তু আমার পাবে না। যাও মহাদার বাইরে পাঠিয়ে দিচ্ছি দাদা। যাওয়ার সময় বলে যাচ্ছি, আপনি জন্মের পরিচয় যাই হন না কেন, কর্মে আপনি মানুষ নন, দেবতা। আর জনরূপে কলির ভগবান, কলির ভগবান, কলির ভগবান। কিন্তু আমি কে?
কি আমার পরিচয়? কোন এক শহরের বাচ্চা আর কাম লালসা চরিতার্থ করতে আমাকে জন্ম দিয়ে পালিয়ে গেছে। আর আমার গর্ভধারিণী মা, আর আমার গর্ভধারিণী মা তার লজ্জা থাকতে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বস্তির পচার ডাস্টবিনে। এ প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? আমার কাছে। তুমি মদ পেয়ে মাতাল হতে এই হোটেলে এসেছো, তাই না? তুমি দেবতা থেকে দানব হতে এসেছো, তাই না? এই নাও, ধরো। তুমি পেট ভরে তুমি আজ নতুন করে মানুষ থেকে অমানুষ হও। চুপ করো! জ্ঞান দেওয়ার কাজ কোনো মাস্টারের পাইতে নয়। তুমি ঠিক কথাই বলেছো সম্রাট। আমি বাইজি। হ্যাঁ হ্যাঁ, আমি বাইজি। তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো সম্রাট, আমি বাইজি। কি হলো? খবরদার, খবরদার, একদম একদম তুমি আমাকে হাত দেবে না। এক্ষুনি তুমি আমার সামনে থেকে চলে যাও বলছি। কেন? কেন চলে যাবো? কেন চলে যাবে না? তুমি তো হোটেলে এসেছিলে মদ খেতে, মাতাল হতে। খেলা আর কি চাও তুমি? তুমি কি চাও চরিত্রহীন হয়ে আমার এই দেহ থেকে খবরে খবরে খেতে? কি বললে? আমি আমি চরিত্রহীন মাতাল লম্পট? না, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ও কথা বলিনি। আমি কোনোদিন চাইনি তোমাকে মাতাল রূপে দেখতে, চরিত্রহীন রূপে দেখতে। আমি যে তোমাকে ভালোবাসি সম্রাট। আমি ওই ভালোবাসার শব্দটা আমার সামনে দ্বিতীয়বার তুমি উচ্চারণ করবে না, নাহলে আমি তোমার গলা টিপে শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ সম্রাট, তুমি আমাকে তাই করো, তাই করে ভালোবেসে তোমাকে আমি। ভালোবাসবি, ভালোবাসবি, নিশ্চয়ই ভালোবাসবি। তবে যেমন ছোট বোন যেমন তার বড় দাদাকে ভালোবাসে, ঠিক তেমনি তুমি আমাকে ভালোবাসবি। আর বেশি কিছু চাইবার চেষ্টা তুই কর। দাঁড়াও, দাঁড়াও। জমের দুয়ারে কাটা দিয়ে, এই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে
যেদিন ছোট বোন হিসাবে এই বড় দাদার কাছে আসতে পারবি, সেই দিন আমি তোকে ভালোবাসবো রে মা। আমি তোকে ভালোবাসবো। ভালো ঘর দেখে বোর দেখে সামনে মাঝে আমি তোর পিছনে পড়ে বল, আরে সেটাই হবে এই পেছন মাসা মারাতে শেষ সব পুরা শোনা যাব। কান্না আর এত কান্নার কাছেও আমার একটা বড় সন্তান আছে। এই এলাকায় মুকুট সম্রাট আছে আমার বড়দাদা। হোটেলে ঢোকার মুখে মস্ত বড় বাধা। উঠুন উঠুন। অতটা দরদ না দেখালেও চলবে। আপনাকে দরদ দেখানোর কোনো ইচ্ছাই আমার নেই, তবে সামান্য সৌজন্যবোধ। বাবা তাহলে জ্ঞানটুকু আপনার আছে দেখছি। বাজে কথা বাদ দিয়ে বলুন, মিস্টার ডিডি সাহেবের দেখা আমি কোথায় পাবো? হোটেলের ম্যানেজার রক্তিম ব্যানার্জির সঙ্গে গিয়ে দেখা করুন। কপাল ভালো হলে ডিডি সাহেবের সঙ্গে আপনার দেখা হলেও হতে পারে। তিনি কি আজ এখানে আসবেন? জানি না, কারণ তিনি এখানে আসার ঠিক 5 মিনিট আগে খবর আসে, আর তার মধ্যেই হোটেলের কর্মচারীদের সব এক পায়ে খাড়া হয়ে যেতে হয় ওনার নির্দেশ শুনে সঙ্গে সঙ্গে তা কাজ করবার জন্য। তাহলে আমাকেও কি সেই একই নির্দেশ মেনে চলতে হবে? Yes, Mr. রাজা, এটাই হলো এই হোটেলের নিয়ম। কিন্তু কোনো কিন্তু নয় মিস্টার রাজা, এই হোটেল কর্মচারীদের মুখে যদি অথবা কিন্তু বলে কোনো শব্দ নেই। তাদের একমাত্র ধ্যান জ্ঞান ওই ডেডি সাহেবের আদেশকে নীরবে অক্ষরে পালন করা। কিন্তু তিনি যদি অন্যায় আদেশ করেন, সেটাই বেদ বাক্য বলে মেনে নিতে হবে, কারণ এই হোটেলে প্রবেশ করার আগে ন্যায় নীতি জ্ঞানটাকে বিসর্জন দিয়ে আসতে হয়। সেটা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাহলে তার আদেশ অমান্য করার অপরাধে তার একমাত্র শাস্তি মৃত্যু। না না না, সে মৃত্যুর পরামর্শ এই হোটেল দুয়ারে উপস্থিত। তার মানে ডিডি সাহেব আসছে। সব আমরা সকলে রেডি হয়ে যাও। কোনো খবর না দিয়ে ডেডি সাহেব। মিস্টার ডিডি সাহেব নিজেই একটা নিয়ত আছে, তাই কাউকে তাকে আর প্রয়োজন মনে করে না। মিস্টার রাজা আগামী 1 মাস আমিরের কাছে ট্রেনিংয়ে থাকবে, তারপর তার কাজ হবে গাজা আপনি হিরোইন বোঝাই না করেও নির্বিঘ্নে বর্ডার পার করে দেবে। আর দরকার হলে 2-10টা লাশ পরেও করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার রাজা? ওকে, আমি আমার দায়িত্ব পরে বুঝে নেব। আগামীকাল এই হোটেলে অ্যালবাম রকি ও ড্রাগন সাপ আসবে, তাদের সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার মনে থাকবে স্যার। তোমার কাজ হলো মাদক দ্রব্যের প্যাকিং গুলো ঠিকঠাক করা, আর হোটেলে গলে এগুলোর হাত বুকে বেঁধে ওই গাড়িতে তুলে দাও। Give me the accounts of last week. ওকে স্যার, ওকে। গত সপ্তাহে মেয়ে পাচার হয়েছে মোট 7টি, প্রতি পিস 80,000 টাকা। আরে মাদক দ্রব্য বিক্রি বাবদ পাওয়া গেছে স্যার 2,32,000। হোটেল কাস্টমার থেকে পাওয়া গেছে 1,05,000 টাকা। वही आमदनी पर हम संतुष्ट न है रकीम, आगे बढ़ने के लिए कोशिश कीजिए। ওকে স্যার, আপনার চেষ্টা করবো আপনার ব্যবসা। Remember Rakim, it is order of DD साहब, और बढ़ने के लिए आज रात रेगुलर लगान सबको
खत्म करिए तेल लाइन पर फेंक दीजिए। কিন্তু স্যার Stop! Remember, repeat it. It is order of duty, sir. ওকে স্যার আই মাস্ট সাসপেন্ড ইওর মেথড अरे लेकिन পারবো না, চেষ্টা করবো। ওই বাবা আমার পছন্দ না আছে। जो आदमी आने सक्सेस होवे और बेईमानी करबे, तेरा मौत वही भगवान रोध करते पारबे। I hope you all understand. Goodbye to all. আশা করি কাজের দায়িত্ব বুঝতে কারো অসুবিধা হয় না। আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না এইভাবে কোটি কোটি টাকার মাদক দ্রব্য পাচার করে দেশের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তাদের সর্বনাশ করবো কেন? তাছাড়া মেয়ে হয়ে আর একটা মেয়েকে বিক্রি করে পয়সা উপার্জন করছে। মিস্টার রাজা, উপযুক্ত দাম দিলে ও নিজেও তোমার কাছে বিক্রি হয়ে যেতে পারে। ম্যানেজার বাবু, নাকি বলো চমকারানি? ম্যানেজার বাবু, আপনি একটা কথা মনে রাখবেন, আমি হোটেলে ডান্সার হতে পারি, কিন্তু দেহ মশারি নয়। ম্যানেজার বাবু, কারো ইচ্ছার বিরুদ্ধে চার্জ করার অধিকার আপনার নেই। মনে রেখো, আমি হলাম এই হোটেলের ম্যানেজার। সিঁড়ি সামনে চাবুক খেয়ে তো বিদের চামড়া একেবারে কালো হয়ে গেল, তবু ম্যানেজারি পদে অহংকার আমরা গেল না। অহংকার এখনো দেখাইলে যাবে, তবে এবার দেখাবো এই পিস্তলের বউকে। ভয় দেখাচ্ছে, বাট ইউ রিমেম্বার ম্যানেজার বাবু, ওই রকম একটা ছেলে খেলার যন্ত্র আমার কাছেও আছে। যুদ্ধ করে রাজা আর প্রাণ দেয় প্রজা, আর সেই প্রজারা যুদ্ধ করবে আর রাজা দাঁড়িয়ে দেখবে, তাই কি কখনো হয়? তাই তোমাদের দুজনের যুদ্ধের স্বাদ আমি ম্যানেজার বাবু, আর তো কোনো উপায় নেই, তাহলে এবার বাঁচার তাগিদে জোর হাত করে গাইতে শুরু করুন। বাজা সাধু বাবা, ও গো বাজা সাধু বাবা, বাজা সাধু বাবা, এই বাজা সাধু বাবা, বাজা সাধু বাবা। দয়া করে আমাকে একটা পয়সা ভিক্ষে দিয়ে যান। নানা বাবু, আমি আমার জন্য ভিক্ষা করছি না, আমার বাবার ভীষণ অসুখ, ওষুধের পয়সা জোগাড় করতে ডাক্তার বাবুর কথা অপেক্ষা করে আমি এই শহরে এসেছি ভিক্ষা করতে। দিন না বাবু, আমাকে একটা ভিক্ষা দিন। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটা পয়সা দিন। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটা পয়সা দিন। ভেসে যাবে কেন, ভেসে যাবে কেন? তোমার ভুল ধারণা। আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু অসম্ভব তো নয়। চারিদিকে পুকুরে নদীতে জল প্রবেশ করছে, আর আমার আকাশটা নেই।
আর 5 জনের মতন সুদর্শন হতে না পারে, কিন্তু কিন্তু বিবেক বুদ্ধিতে কারোর চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু ছেলেটা তাহলে গেল কোথায়? যেই ছেলে কোনোদিনও বাড়ির বাইরে যায়নি, সেই ছেলে আজকে 3 দিন হয়ে গেল। হলেও আমার মন বলছে শর্মা, ডাক্তারবাবু ঠিক তাকে খুঁজে বের করবি। কিন্তু আমার নিজের মনকে আমি কি বলে সান্ত্বনা দেবো তুমি বলতে পারো? আমি যে আকাশ থেকে একদম থাকতে পারি না। সেই আকাশ। তোমার বুকে ফিরে আসবে শর্মা, তোমার স্নেহ মমতার পরশ ছেড়ে সে বেশি দিন দূরে থাকতে পারবে না। মাতৃদুগ্ধ যদি বিষাদ না হয়, যুগে যুগে যদি মায়ের স্নেহ ভালোবাসা যদি মিথ্যে না হয়, তাহলে একদিন তাকে মা মা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দিনটা কবে আসবে অগ্নিদা? ডাক্তারবাবু, আশপাশ সমস্ত গ্রাম ঘুরেও তার আমি কোনো সন্ধান করতে পারিনি। তাহলে আমাদের আকাশের কি কোনো বিপদ হলো? এখন কোনো চিন্তার কারণ নেই বৌদি, এখন আমরা শহরে যাইনি। শহর? ওর মতো একটা অসহায় ছেলে শহরে গিয়ে গাড়ি ঘোড়া আর নিষ্ঠুর মানুষের মাঝে পড়ে যদি কোনো বিপদ। না বাবা, শহর মানে নিষ্ঠুর বিরোধী নয়। শহরের ইট কাঠ পাথরের শহরের মাঝে প্রকৃত মানুষ বাস করে। আপনাদের সকলকে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিতে ও কলকাতায় গিয়েছিল ভিক্ষে করতে। তাহলে তুমি ওকে গাড়ি চাপা পড়ার হাত থেকে বাঁচিয়ে আমি সম্রাট ভাইয়ের হাতে তুলে দিই। তারপর যা করার ওই সম্রাট ভাই করেছে। সম্রাট কে? তোমাদের ওই সম্রাট? জন্ম পরিচয় সে বেজন্মা, আর জন্মে সে ভিখারি। ছোটবেলায় আস্তা করে কুকুর বিড়ালের সঙ্গে খাবার ভাগ করে খেয়েছে বড় হয়েছে। সেই সম্রাট ভাই মেসে মশাইয়ের পশুতার পথের জন্য এই 5,000 টাকা পাঠিয়ে। না বাবা না, ওর এত কষ্টের পয়সা, এই ভিক্ষার পয়সা আমি নিতে পারবো না। ভালো কাজই তো লাগছে মা, নিন করুন। তুমি আমাকে মা বলে ডাকলে বাবা? হ্যাঁ মা, জন্মের পর কাউকে মা বলে ডাকার সৌভাগ্য আমার হয়নি। তাই যাবার সময় আপনার মতো মহিষী মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে বহুদিনের অতিষ্ঠ বুভুক্ষ হৃদয় আমি কানায় কানায় পূর্ণ করে দিয়ে গেলাম মা। আমি কানায় কানায় পূর্ণ করে দিয়ে গেলাম। দাঁড়াও, বলুন তোমার নাম? বাদশা আলী খান। তোমার বাবার নাম? আমজাদ আলী খান। তুমি তুমি আমার কাছে এসো তো বাবা, দেখি 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 তোমার ভালো করে একবার দেখি। আপনি আমাকে এমন ভাবে দেখছেন কেন? না না না, তোমার বাবা বেঁচে আছে না, শুনেছি এক শয়তানের হাতে তাকে খুন হতে হয়েছে। তাই আমাকে মানুষ করেছে আমার বড় ভাইজান আজাদ আলী খান। আজাদ আলী খান, তোমাদের ঠিকানাটা আমায় দিয়ে যাও তো বাবা। এসো, হ্যাঁ, এসো, হ্যাঁ, এসো, দিন। তোমাদের ঠিকানাটা দাও। 13-2 মুচিঘাটা লেন, কলকাতা 72। কলকাতা 72। তুমি তুমি এখন আসতে পারো বাবা, বাকি কাজটা আমি নিজেই করে নেব। আপনি কি করবেন তা আমি জানি না, তবে আপনার মতো মানুষ রূপী কলির ভগবান যে আমার বিষয়ে আগ্রহী এটা জেনেই আমি এখান থেকে খুশি মনে চললাম। ডাক্তার বাবু, আমি খুশি মনে চললাম। আমি আসছি ডাক্তার বাবু। বাবা, মা, আজ আমি আসছি। আকাশ ভাই, আমি আসছি। আলবিদা, আলবিদা, আলবিদা। এই নিষ্ঠুর হৃদয়হীন শহরে এদের মতো রেপতুল্য মানুষ তো বাস করে। ওই মায়াবী মা
তাকে আমার সারা দেহ মন একেবারে জড়িয়ে গেল। আমার যেন মনে হচ্ছে ও আমার কত চেনা জানা আপন জন্য। কে বলতে পারে সরমা ও তোমার পূর্বজন্মের সন্তান ছিল কিনা? জানো মা, বাদশা ভাই আর সম্রাটরা ঠিক দুজনে দুরকম। বাদশা ভাই মা বাবা মা বলতে অজ্ঞান, আর সম্রাটটা ওই বাদশা ভাই মা বাবার কথা শুনলে দারুণ রেগে যায়। কেন? বেশ তো, তোর ডাক্তার কাকু যখন কলকাতায় যাবে তখন তোর বাচ্চা ভাইকে এখানে নিয়ে আসলে আমরা সবাই মিলে তার কথা শুনবো। এখন তুই ভেতরে চল বাবা, আয়। চলো মা, চলো। তুমিও ভেতরে যাও অবনীতা, অসুস্থ শরীরে ঠান্ডা হাওয়া লাগানো ঠিক নয়। যাচ্ছি যাচ্ছি ডাক্তারবাবু, যাচ্ছি। আকাশ ফিরে এসেছে, আজ আমার বড় বড় আনন্দের দিন। তবু তবু কেন জানি না ওই বাদশার সম্রাট ওদের ওদের জন্য আমার বুকের ভেতরটা কেটে কেটে উঠছে। না না, ওরা আমার কে? ওরা ওরা আমার কেউ না, ওরা ওরা আমার কেউ না। ওরাই যে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হবে না, এই কথা কে বলতে পারে অমৃতা? আমার ধারণা যদি মিথ্যা না হয়, তাহলে এতদিন যে মিথ্যার জালে আমি জড়িয়ে আছি তা কেটে কুচি কুচি করে সত্যের সূর্য হয়ে আমি প্রকাশ হবই। আমার এতদিনের মহাপাপে প্রায়শ্চিত্ত করতে হবে তোমার ওই বুকের তাজা রক্ত দিয়ে। 25 বছর আগে এই সোনারপুর গ্রামীণ হাসপাতালের কথা মনে আছে ডাক্তার? হাসপাতালের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি সেই ডিডি সাহেবের ম্যানেজার রক্তেম ব্যানার্জি। তোমার বুকের তাজা রক্ত চুষে খেতে ডিডি সাহেব আমাকে এখানে পাঠিয়েছেন। আমার অপরাধ? সেই দিনের কথার কোনো মর্যাদা তুমি রাখোনি। তুমি চেষ্টা করে যাচ্ছ সেদিনের ঘটনাকে কুচিয়ে তোলে একটা ইতিহাস সৃষ্টি করতে। তাই মিথ্যা, এটা মিথ্যার কথা। Yes, it is true. তার আগে তুমি ইতিহাস হয়ে যাবে। তোমার ছবিতে মালা দিতে এই নিরন্ন গ্রামবাসীকেও বেঁচে থাকবে না। রক্তিম ব্যানার্জি, তুমি আগুন নিয়ে খেলা করছো। তুমি জানো না যে আমার গায়ে হাত দেওয়ার ফল কত ভীষণ, কত ভয়ঙ্কর হতে পারে। তাই নাকি? তবে দেখাই যাক তোমার তোর কতখানি। আমার উপরে অত্যাচারের কথা যদি গ্রামবাসী জানতে পারে, জনরোষে তুমি তাদের কাছে 50 গ্রাম মাংসে পরিণত হবে। তার আগে আমার শেষ কথা শুনিয়ে যাচ্ছি ডাক্তার, কান খাড়া করে শোনো। আজ আমি তোমায় ছেড়ে দেব যদি কোনোদিন ওই 25 বছর আগের মরা ঘটনাকে কুচিয়ে তুলে তুমি জীবন্ত করে চেষ্টা করো, আর সেই দিন তোমার শরীরের এক টুকরো আরো এই নিরন্ন গ্রামবাসী কেউ খুঁজে পাবে না। মনে করিয়ে দিও যে পৃথিবীর কেউ কিন্তু অমর নয়। মনে করিয়ে দেব, নিশ্চয়ই মনে করিয়ে দেব। আর বলছিলাম কি ডাক্তারবাবু, এতক্ষণ যা ঘটলো তাতে আপনি কিছু মনে করবেন? আপনি নিশ্চিন্ত মনে গরিব মানুষের সেবা করে তাদের কাছে কলির ভগবান সাজার চেষ্টা করেন, আর আমি আপনাকে সর্বোচ্চভাবে সাহায্য করব। কিন্তু যদি একটু বেচাল হলে তোমার চোখের দৃষ্টি, নাকের নিস্তার আর হৃদয়ের বন্ধন আমি একেবারে
শেষ রাতে। ধুত্তেরি, শেষ রাতে ওস্তাদ কি পাবে? যে যখন সুযোগ পাচ্ছে আমার ঝুমকা সুন্দরীকে একটু করে চুলকে দিয়ে যাচ্ছে। তাহলে তাহলে আমার প্রেম করে দিলাম। আজ থেকে আমি প্রেম করাই ছেড়ে দিলাম। তুই প্রেম করলি কবে যে তুই ছেড়ে দিচ্ছিস? সে কথা আমি তোর মতন গরু মুখে বলবো কেন? আরে বলতে হবে না, আমি তো জানি তোর মতো এই উট কপালে প্রেম জুটবে না। তুই আমাকে ইনসাল্টও করছিস। তুই যতই চুলকে দেওয়ার চেষ্টা করিস, ঝুমকা আমার বউ হবেই হবে। তোকে ঘুরে দিয়েছে রে। আমি এই পার্কে কেন এসেছি তুই জানিস? আরে জানি জানি, ওই সুন্দরী মেয়েদের থেকে 2 নং সার্থক করতে, আর টোন কেটে রবীন্দ্রনাথ থেকে তাদের প্রেমিকের হাতে উত্তম মধ্যম প্রেরণা লিখেছে। আরে না রে গজমূর্খ, আমি এখানে এসেছি তুই কেন জানিস? ঝুমকার সঙ্গে পার্কে পাশাপাশি বেঁচে বসে আমার বিয়ের ডেটটা ফাইনাল করতে। অবশ্য ঝুমকা আমাকে এখানে আসতে বলেছিল। একদিন জানতাম তুই লোকের সুখের সংসার চুলকে দিয়ে চুপকে পড়িয়ে দিছিস। কবে থেকে তুই ফুল ব্যবসা শুরু করলি রে? খুব সামনে কথা বলবি। তুই জানিস আমি বিখ্যাত সমাজসেবী দেবদত্ত ঘোষালের বিয়ে। আরে জানি জানি, ওই প্রদীপের নিচেই থাকা অন্ধকার আর চকচকে রঙিন জামার নিচেই থাকে ওই ময়লা ছেঁড়া ফুটো গেঞ্জি। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আমি কিন্তু আমার ঝুমকা এলে বলে দেবো। কি বলে দিবি রে কলির কেষ্ট? আমি তোদের সঙ্গে প্রেম করতে এসেছি রে। তুমি কি আমাদের দুজনের সঙ্গে প্রেম করবে? হ্যাঁ, তোদের দুজনের সঙ্গে আমি প্রেম খেলা করবো। আমাদের মতন আর তোদের মধ্যে যে সেঞ্চুরি করতে পারবে সে টিকে থাকবে, আর অন্যজন বোল্ড আউট। আমাদের মতন খেলোয়াড় তোমার আর কজন আছে গো? 11 জন, পুরো একটা ক্রিকেট টিম। কারণ আমাকে দেখলে যে সবাই আমার প্রেমে একেবারে পাগল হয়ে যায়। কেন কেন কেন? দেখছো না আমার যে গাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে, বাজায় ফল বলছি পড়ে না, পাত্তা দেবে না। আমি ভয়ে মরে যাই, বলো কি করে ঘুমাই? আমি ভয়ে মরে যাই, বলো কি করে ঘুমাই? ওরা আমার জিনিস আমার করে রাখতে দেবে না। বাবু মশাই, গাছে ফল ধরেছে, নজর পড়েছে, ফল ধরেছে, নজর পড়েছে, বাজায় ফল না বুঝি, পাতে দেবে না। আমি ভয়ে মরে যাই, বলো কি করে ঘুমাই? আমি ভয়ে মরে যাই, বলো কি করে ঘুমাই? আমার জিনিস আমার করে রাখতে দেবে না। কি বাবু মশাই, গাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে, গাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে। কি গান গাইলি মাইরি, একেবারে ওরা চুলিকে দিলি। না তো নয়, তোর একেবারে শ্রীদেবীর কার্বন কপি। নাচ দেখা হয়েছে, গান শোনা হয়েছে, মানে মানে ফুটে যাও। তার মানে তার মানে ভালোই ভালোই গলায় গামছাটা দিয়ে এখান থেকে কেটে পড়ো। মানে বুঝি অন্য খেলোয়াড় আসবে, তা বেশ বেশ, এসো হে বিপদ বলো, না বরং চলেই যায়। শোনো, বড়লোকের চামচের বিপদ বরণকে তুমি একদম পাত্তা দেবে না। বেশ, সুযোগ পেলি তোমাকে চুলিকে দেবে। এখন চলি ঝুমকা রানী। বাই। কি ব্যাপার? কি ব্যাপার, তুমি গেলে না যে? ওই গর্ধপটার মতো এত সহজে হাল ছাড়ার পত্র আমি নয় ঝুমকা দিবি। তার মানে মানে জলের মতো সোজা মিল ঝুমকা। আমি চিল হয়ে যখন আকাশে উঠতে পারি, ঠোঁটের ডগায় খড়কট হলেও আমি তুলবই তুলবো।
লজ্জা করবে কেন? তুমি ওই 11 জনের সঙ্গে প্রেম করতে তোমার যদি লজ্জা না লাগে, আমি বা কেন? বিপদ বরণ। হ্যাঁ, বিপদ কি তুমি বরণ করে নিয়েছো সুন্দরী? এসো, পার্কের ওই নির্জন জায়গায় নিয়ে গিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে আসল বিপদটা কি। এই! এসো। না, না, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এটা ওকে বোঝানোর আগে আমি তোকে বুঝিয়ে দিলাম না কেন? দেখি তোর এত বড় সাহস যে তুই প্রকাশ্য পার্কে না না, আমাকে ভুল ভুল বলছেন শ্রদ্ধা, আমি শুধু একটু ইয়ার্কি মারছিলাম। তাহলে আমি ওই ইয়ার্কির ঘুষি মেরে তোমার মুখের ভূগোল আর এই জীবনের ইতিহাসটা একটু বদলে দিই। তুমি কষ্ট করে আমার, বরং আমি কষ্ট করে এখান থেকে চলে যাই। তুমি বরং ওই ঝুমকা জিনিস একটু জমিয়ে না করুন। তো আসছি ছোট্টা, চলি। পথে ঘাটে রোগীর প্রজাপতির মতো ডানা মেলে উড়ে না বেড়ালেই বুঝি চলছে না। না মানে আমি যেভাবে ফুলের মতো পাপড়ি মেলে সৌরভ ছড়াচ্ছ, তাতে ওই মধুলবী ভ্রমর উড়ে এসে তো বসবে। রাজাবাবু আপনি না না, এত কথা বলছি কেন? তাহলে আমার মনের কথাটা শোনো ঝুমকা, আমি তোমাকে ভালোবাসি। না আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আমি মুছিয়ে দেব তোমার মনের সমস্ত মলিনতা। আমার সেই অকুণ্ঠ ভালোবাসায় সেই ঝরা ফুল আবার নতুন করে মেলে দেবে তার সরল সতেজ কোমল পাপড়ি। না, না রাজাবাবু, বাস্তবে যেটা কোনোদিনই সম্ভব নয় তার স্বপ্ন দেখা হচ্ছে অপরাধ। তাই তাই আমাকে ভালোবাসা নয়, আপনি আমাকে ঘৃণা করুন, ঘৃণা। সেটাই হবে আমাদের মতো মেয়ের কাছে চরম পুরস্কার রাজাবাবু, চরম পুরস্কার। আপনি আমাকে শুধু ঘৃণা করুন রাজাবাবু। সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব সবই ঝুমকা, আজ তুমি নিজেকে খারাপ ভেবে আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো, কিন্তু আমি বা ভালো কিসে? মাদক দ্রব্য পাচার, নারী পাচার আর মানুষ খুন, এই যার প্রধান কাজ, সে তো দেশ হতাশের শত্রু, সে তো সমাজের কলঙ্ক। এই সভ্য শিক্ষিত সমাজে পুঁথি দুর্গন্ধময় আবর্জনা। কি ব্যাপার রাজাবাবু, পার্কে দাঁড়িয়ে ওভাবে পাগলের মতন হাসছেন কেন? আমার কথা বাদ দিয়ে বলুন, আপনি হঠাৎ এই পার্কে কেন? একটা বিশেষ প্রয়োজনে আসতে বাধ্য হলাম। তাই নাকি? তা আপনার সেই বিশেষ প্রয়োজনটা কি? যদি কিছু মনে না করেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। স্বচ্ছন্দেই জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা রাজাবাবু, একজন ধনী শিল্পপতি প্রখ্যাত সমাজসেবী ছেলে আপনি, অর্থের অভাব আপনার নেই, তাহলে তাহলে নোংরা কাজের চাকরিটা আপনি নিলেন কেন? কোনো এক অদৃশ্য কালো হাত আমাকে এই অন্ধকূপে নিক্ষেপ করলো, আমি ভালো থেকে হয়ে গেলাম খারাপ। এক বিশিষ্ট সমাজসেবীর ছেলে হয়ে গেলাম এই সমাজের শত্রু। রাজাবাবু যাবেন না, দাঁড়ান। মাত্র কদিনই আমি বুঝতে পারছি যে স্বেচ্ছায় কেউ এখানে চাকরি করতে আসেনি, সবাই কোনো না কোনো দুর্বিপাকে পড়ে
এই চক্রবে বন্দী হয়েছে, যেখান থেকে কেউই সহজে মুক্তি পাবে না। আর ওই সব কিছুর মূলে শয়তানি টিডি সাহেব। মনে রেখো টিডি সাহেব, শয়তানের 7 দিন আর এই সাধুর 1 দিন।